সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। দীর্ঘদিন ধরে সারা বিশ্বে আলোচনা চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে। অনেকের মতে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, আবার অনেক বিশ্লেষকের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কেউ বলছেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় তৃতীয় বিশ্বযুদ্ধের পরিণতি হবে খুবই ভয়াবহ। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধে কোনো গুলি ছাড়াই পতন ঘটবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের। গোলাগুলি, কামান, বোমা, বিমানের গর্জন আর নির্বিচার ধ্বংসের আর্তচিৎকার নয়, বরং এ যুদ্ধ হবে তীব্র কৌশলগত একটি প্রতিযোগিতার মধ্যে দিয়ে, এবং তা শুরু হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য রূপ নিয়ে বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। ফ্রান্সের খ্যাতিমান বুদ্ধিজীবী ইমানুয়েল টড বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। এই যুদ্ধে ইতোমধ্যে ইউরোপ তার স্বাধীনতা হারিয়েছে এবং তারা পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের আশ্রিত রাজ্যে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইমানুয়েল টড 2022 সালে একটি বই লিখেছেন, যার নাম ছিল দি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যাজ স্টার্টেড। এই বইয়ে ইমানুয়েল লিখেছেন, যুক্তরাষ্ট্র আশা করেছিল তারা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেবে, কিন্তু চীন ও রাশিয়া মিলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এখন চীন ও রাশিয়ার প্রতিরোধ আর অর্থনৈতিক উত্থানের কারণে ধ্বংস হবে যুক্তরাষ্ট্রের ডলার ও অর্থনৈতিক আধিপত্য। যুক্তরাষ্ট্রের অবরোধ অকার্যকর করে দেওয়ার পর চীন ও রাশিয়া এখন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে বড় মাত্রার হুমকি। ইউক্রেনের প্রক্সি যুদ্ধে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে এবং তার আধিপত্য খতমের পথে। ইউক্রেন যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু ছিল রাশিয়া। এখন তাদের সামনে সম্মিলিত হুমকি চীন রাশিয়ার মিলিত শক্তি। দু সালে যুক্তরাষ্ট্রের সিআইএ অভ্যুত্থান ঘটায় ইউক্রেনে। এই অভ্যুত্থানের মাধ্যমে সেখানে পতন ঘটানো হয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাশিয়ানপন্থী ইয়ানুকোভিচ সরকার। এরপর ইউক্রেনে শুরু হয় রাশিয়ানপন্থী ও রাশিয়ান বিরোধীদের মধ্যে গৃহযুদ্ধ। 2014 সালে যুক্তরাষ্ট্রের মদদে ইউক্রেনে অভ্যুত্থানের পরপরই সেখানে সিআইএ ও পেন্টাগনের মদদে ইউক্রেন আর্মিকে দেওয়া হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রশিক্ষণ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জন মার্শিমার ইউক্রেনের ওয়াশিংটনে ভূমিকা একজন কঠোর সমালোচক। জন মার্শিমার বলেছেন, ইউক্রেন আর্মি এখন আর ইউক্রেন আর্মি নয়, এটা এখন পরিচালিত হচ্ছে ন্যাটোর অধীনে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পোল্যান্ডের জেনারেলদের দ্বারা পরিচালিত হচ্ছে ইউক্রেন আর্মি। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সিআইএ এবং ইউরোপের বিভিন্ন দেশের আর্মি নিয়ে গঠিত স্পেশাল ফোর্স রয়েছে ইউক্রেনে। এমনকি সিআইএ এবং ন্যাটোর বিভিন্ন মিত্রদেশ নাশকতা পরিচালনা করছে রাশিয়ার অভ্যন্তরে। দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রস্তুতির খবর। এসব খবরের ভিত্তিতে অনেক বিশ্লেষক তখন আশঙ্কা করেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তবে অনেক বিশ্লেষক মনে করতেন, যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর অবস্থানে নেই। এমনকি ইউক্রেন রক্ষায় নাও এগিয়ে আসতে পারে যুক্তরাষ্ট্র। আবার ইউক্রেন যুদ্ধ শুরুর পর অনেকে আশঙ্কা প্রকাশ করেন, যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এই যুদ্ধ গড়াতে পারে পারমাণবিক যুদ্ধে। ইউক্রেন যুদ্ধের ফলাফল হিসেবে গোটা বিশ্বে এর সুদূর প্রসারী নানামুখী প্রভাবের চিত্র। অনেক বিশ্লেষক একে দেখছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রক্রিয়া হিসেবে। ব্রিটেনের বিখ্যাত টেলিগ্রাফ পত্রিকায় গত 6 জুন বিশ্লেষক অ্যান্ড্রু ফক্স লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই যুদ্ধে পশ্চিমা বিশ্বের পতন ঘটতে পারে কোনো ধরনের গুলি ছোড়া ছাড়াই। ইউক্রেন যুদ্ধ চলছে 2 বছরের বেশি সময় ধরে। বিশ্ব ইতোমধ্যে দেখেছে এই যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব। মধ্যপ্রাচ্যেও সেই সাথে আগুন জ্বলছে। প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে চীন। একই সাথে তার নজর পড়েছে খনিজ সমৃদ্ধ আফ্রিকা, এশিয়ার দেশগুলোর উপর। রাশিয়ার লক্ষ্য সোভিয়েত স্টাইলে তার পূর্বের অঞ্চলগুলোর উপর আধিপত্য বিস্তার করা। তুরস্ক, কাতার মদদ দিচ্ছে মুসলিম ব্রাদারহুডকে এবং তারা চেষ্টা করছে আরব বিশ্বের নেতা হতে।
অ্যান্ড্রু ফক্সের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা যেভাবে ভাবছি সেভাবে হবে না। গোলাগুলি, কামান, বোমা আর বিমানের গর্জন নয়, বরং এই যুদ্ধ হবে তীব্র কৌশলগত একটি প্রতিযোগিতার মধ্যে দিয়ে। বর্তমানে সরাসরি যুদ্ধক্ষেত্রে কারো পক্ষে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে মোকাবেলা করা সম্ভব নয়। ফলে যুক্তরাষ্ট্রের শত্রুরা চেষ্টা করছে অর্থনৈতিক, সাংস্কৃতিক সহ অন্যান্য উপায়ে পশ্চিমা বিশ্বকে আঘাত করতে। এসব দেশ বেশি দিন ধরে পশ্চিমাদের বিরুদ্ধে সংঘাতের আশঙ্কা করছে এবং সেজন্য প্রস্তুতিও নিয়ে চলছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে চীন ১৪০টিরও বেশি দেশে এখনও পর্যন্ত বিনিয়োগ করেছে। বিশ্বের ৭৫% লোক বর্তমানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অধীনে। বিনিয়োগের মাধ্যমে বিশ্বে বাড়ছে চীনের প্রভাব। বিভিন্ন দেশে অবকাঠামো, অর্থনীতি সহ বিভিন্ন খাতে নির্ভরতা বাড়ছে চীনের ওপর। এর মাধ্যমে চীন বিভিন্ন দেশে অধিকার পাচ্ছে কৌশলগত বন্দর ও সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ। ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে গোলযোগের সুযোগ গ্রহণ করেছে ইরান। দেশটি এই অঞ্চলে তার প্রভাব বিস্তারে যথেষ্ট সুযোগ পেয়েছে। ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং লেবাননে রয়েছে তাদের শক্তিশালী মিলিশিয়া বাহিনী। লেবাননের হিজবুল্লাহ এখন বড় ধরনের হুমকি ইসরায়েলের জন্য। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর হামলায় বর্তমানে লণ্ডভণ্ড গোটা উত্তর ইসরায়েল। ইয়েমেনের হুথিরা এখন সক্ষম অচল করে দিতে সুয়েজ খাল সহ লোহিত সাগরের যোগাযোগ ব্যবস্থা। ইরাকের মিলিশিয়া বাহিনী নিয়মিত হামলা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে। ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পেছনে রয়েছে ইরানের বিভিন্ন মিলিশিয়া বাহিনীর নিয়মিত আক্রমণ। তুরস্ক এবং কাতার খেলছে দুই দিকে। ন্যাটো সদস্যপদ এবং ইউরোপিয়ান বাণিজ্য যোগাযোগ কাজে লাগাচ্ছে আঙ্কারা। অপরদিকে দোহা পশ্চিমাদের জন্য খুলে দিয়েছে পশ্চিমা বিনিয়োগ। পশ্চিমাদের স্থাপন করতে দিয়েছে নিজ দেশে সামরিক ঘাঁটি। একই সাথে কাতার ও তুরস্ক আবার গোপনে এবং প্রকাশ্যে সহযোগিতা করছে হামাসকে। হামাসের নেতৃবৃন্দ সরাসরি আশ্রয় দিয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং সংগঠিত ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি মুসলিম ব্রাদারহুডের সাথে আছে এই দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক। বর্তমানে ইউক্রেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অস্ত্রের সাহায্যে হামলা শুরু করেছে রাশিয়ার অভ্যন্তরে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনুমতি দিয়েছে তাদের অস্ত্রের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য। এই ঘটনার পর রাশিয়ার পুতিনপন্থীরা বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতিনকে উস্কানি দিয়ে চলছে ন্যাটোর সদস্য দেশের ওপর হামলা চালানোর জন্য। ইউক্রেনকে অস্ত্রের যোগানদাতা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে উপযুক্ত শিক্ষা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৫ জুন সেন্ট পিটার্সবার্গে প্রকাশ করেছেন এই পরিকল্পনার কথা। পুতিন বলেছেন, পশ্চিমারা যদি তাদের অস্ত্র দিয়ে ইউক্রেনের মাধ্যমে রাশিয়ায় হামলা চালায় তাহলে তারাও বিভিন্ন দেশকে অস্ত্র দেবে যারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাবে। পুতিন পশ্চিমা বিশ্বের বিখ্যাত সংবাদ সংস্থাগুলোর প্রধানদের সাথে বৈঠকে বলেন, ইউক্রেন যদি পশ্চিমা অস্ত্রের সাহায্যে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় তাহলে আমরাও বিভিন্ন দেশকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করব, যারা সেই সব অস্ত্র দিয়ে পশ্চিমা বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ পরিচালনা করবে। পুতিন বলেন, পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে সরাসরি রাশিয়ার আক্রমণের জন্য। এভাবে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইউক্রেনের ঘাড়ে বন্দুক রেখে। আমরা এখন একইভাবে বিভিন্ন দেশকে অস্ত্র দেব যারা আমাদের অস্ত্র দিয়ে পশ্চিমা স্বার্থে আঘাত করবে। রাশিয়ান নেতা আরও হুমকি দেন পশ্চিমাদের বিরুদ্ধে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের। সেন্ট পিটার্সবার্গে পুতিন স্পষ্ট করে বলেন, আমাদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করব না। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার হুমকি দিয়েছেন পারমাণবিক হামলার। এ বিষয়ে পুতিন ৫ জুন আবার স্পষ্ট করে বলেন, পশ্চিমারা মনে করে রাশিয়া কখনো পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু তাদের এ ধারণা সঠিক নয়। রাশিয়ার অস্তিত্ব বিপন্ন হলে আমরা সব উপায় অবলম্বন করব। ৫ জুন পুতিনের সর্বশেষ হুমকির পরে সমর অঙ্গনে আবার নড়ে চড়ে বসেন নিরাপত্তা বিশ্লেষকরা। তৃতীয় বিশ্বযুদ্ধ ও পারমাণবিক হামলা নিয়ে যারা নানা ধরনের আশঙ্কার কথা বারবার বলে আসছেন, তারা আবার সরব হন এই ইস্যুতে।
রাশিয়াকে নতুন করে তাদের প্রধান শত্রু এবং হুমকি হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। ১৯৯১ সালের মতো আরেকবার রাশিয়ার কোমর ভেঙে দেওয়ার সর্বাত্মক পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সময় রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতির বিষয়টি সামনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সীমিত শক্তির একটি নতুন পারমাণবিক বোমাও তৈরি করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন আরেকটি শক্তি বড় ধরনের হুমকি হিসেবে সামনে আসে, আর তা হল চীন। এ সময় বিশ্বজুড়ে আলোচিত ইস্যুতে পরিণত হয় রাতারাতি সামরিক ও অর্থনৈতিক খাতে চীনের অভাবনীয় উত্থান। এই সময় বেইজিং ওয়াশিংটন সম্পর্ক চরম তিক্ত আকার ধারণ করে। এমনকি ট্রাম্প চীনে হামলারও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন পেন্টাগনকে। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সর্বাধিনায়ক জেনারেল মিলার বলেছেন, তার চেষ্টায় ট্রাম্পকে বিরত রাখা হয় চীনের বিরুদ্ধে হামলা থেকে। জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় চীন ও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধ। ২০২৩ সালের মার্চ মাসে তথাকথিত সামিট ফর ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্মেলনের মধ্যে দিয়ে বাইডেন দ্বিতীয় ঠান্ডা যুদ্ধকে আনুষ্ঠানিক রূপ দেন। গত ২ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মাধ্যমে প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে রাশিয়ার বিরুদ্ধে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে ইউরোপ সহ এশিয়ারও জাপান সহ কয়েকটি দেশ। অপরদিকে রাশিয়ার সাথে রয়েছে চীন, ভারত, ইরান, ভেনেজুয়েলা সহ আফ্রিকা ও এশিয়ার গুরুত্বপূর্ণ অনেক দেশ। ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্বের নতুন মেরুকরণ ও এর সুদূরপ্রসারী প্রভাব ইতোমধ্যেই দেখেছে বিশ্ব। অপরদিকে গাজা যুদ্ধ নিয়ে আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের। আর হিজবুল্লাহ ইসরায়েল বড় যুদ্ধ শুরু হলে তাতে জড়িয়ে পড়বে ইরান ও যুক্তরাষ্ট্র। এভাবে এই যুদ্ধ আর আঞ্চলিক পরিসরে সীমিত থাকবে না, বরং এরও সুদূরপ্রসারী প্রভাব পড়বে গোটা বিশ্বে। অপরদিকে তাইওয়ান ঘিরে দক্ষিণ চীন সাগর ও প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের একটি বড় ক্ষেত্র তৈরি হয়ে আছে অনেক আগে থেকেই। এখন এর সাথে যুক্ত হয়েছে ফিলিপাইন চীন বিরোধ। অনেকের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি সত্যি রণক্ষেত্রে গড়ায়, তাহলে সবচেয়ে উর্বর ক্ষেত্র এখন দক্ষিণ চীন সাগর। চীন বলছে, তাইওয়ান যদি স্বেচ্ছায় চীনের সাথে যোগ না দেয়, তাহলে তারা প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্র এবং জাপান, অস্ট্রেলিয়া সহ তার আরও কয়েকটি অনুগত রাষ্ট্র প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে, তাইওয়ান ঘিরে সম্ভাব্য যুদ্ধে তারা তাইওয়ানের পক্ষেই যোগ দেবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।